চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রচারণার মাঠে উত্তাপ, আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ। আমার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং আমার প্রচারণার কর্মীদেরকে পাথর মারা হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখানে ভীতিকর একটা অবস্থা সৃষ্টি করে নির্বাচনের এই পরিবেশটাকে অসুন্দর করতে চাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তৃণমূলের উন্নয়নে আওয়ামী লীগের উদ্যোগ বন্ধ করে দিয়েছিল বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল মাধ্যমে সুবিধাভোগীদের কাছে ভাতা পৌঁছানো নিশ্চিত করা হয়েছে। গভীর বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক মহড়া, শত্রুকে ঘায়েল করতে মিসাইল উৎক্ষেপণ ছাড়াও নানা যুদ্ধ কৌশল। জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলেন চিকিৎসক দম্পতি সহ ৯ তরুণ তরুণী। বিভ্রান্তি থেকেই আসেন এই পথে, জানতই না পরিবার। যেসব নেতাকর্মীরা দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে সরে দাঁড়াবে না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নিজ বাসায় আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি একথা বলেন। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বা হচ্ছেন, তাদের ভবিষ্যতে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সুযোগ থাকবে না। যারা বিদ্রোহ না করে দলের সিদ্ধান্ত মেনে চলবেন এবং দলীয় প্রার্থীর বিজয়ে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে, তাদের দলের ভবিষ্যতে যথাযথভাবে মূল্যায়ন করা হবে। ভ্যাকসিন নিয়েও বিএনপি অপরাজনীতি প্রয়াস চালাচ্ছে। দেশের জন্য কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করাই যেন তাদের এখন স্বভাবে পরিণত হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নই সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতীতে আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মসূচিগুলো বন্ধ করে দিয়েছিল বিএনপি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণের ডিজিটাল কার্যক্রম উদ্বোধন করেন সরকার প্রধান। বলেন, ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় ভাতার টাকা বন্টনে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। ১৭ কোটি মানুষের দেশে এখনও সচ্ছলতার ছোঁয়া লাগেনি সবার ভাগ্যে। সহায় সম্বল না থাকায় মাথা গোঁজার ঠাঁই জোটে না যাদের, এমন সংখ্যাও কম নয়। তৃণমূলে থাকা সমাজের অনগ্রসর মানুষেরাও এখন ডিজিটাল সেবার আওতায় নিজেদের আলোকিত করছেন। সামাজিক নিরাপত্তার আওতায় সরকারের আর্থিক সুবিধা ডিজিটাল পরিসরে পৌঁছে যাচ্ছে অসহায় মানুষের কাছে। এই ধারাবাহিকতায় দেশের প্রায় ১ কোটি মানুষ পাচ্ছে সরকারি ভাতার টাকা। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিআইসিসি সম্মেলন কেন্দ্রে এক আয়োজনের মাধ্যমে দেয়া হয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত হয়ে এসব টাকা মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে অনগ্রসর জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের উন্নয়নে উদ্যোগ নিলেও সেগুলো বন্ধ করেছিল অতীতের সরকারগুলো। প্রত্যেকের প্রতি রাষ্ট্রের যে একটা কর্তব্য আছে, সেটাই আমরা করতে চাই। দুর্ভাগ্য যে আমরা প্রথম এটা শুরু করি, পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এসে এটা অনেকটা কিছু কাজ বন্ধ করে দেয়। কমিউনিটি ক্লিনিক করে দিয়েছিলাম, যেখানে ঘরের কাছে বসে চিকিৎসা সেবা পাবে মানুষ, বিনা পয়সা আমরা ওষুধ দেওয়া শুরু করি। বিএনপি সেটা বন্ধ করে দেয়। দেশের কোনো মানুষ যাতে অধিকারহীনতায় না ভোগে তা নিশ্চিত করতে কাজ চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে স্বচ্ছতা এসেছে টাকা বন্টনে। আমরা যে সমস্ত ভাতাগুলি দিচ্ছি, এটার জন্য যথাযথ সঠিকভাবে যে মানুষটাকে আমরা দেবো তার হাতে পৌঁছায়, মাঝে যেন আর কেউ না থাকে। তাদের অর্থটা তাদের হাতে যাবে, তারাই পাবেন এবং তাদের যেভাবে খুশি সেভাবে তারা ব্যবহার করবেন। পরে এই কর্মসূচির আওতায় চাঁদপুর, পিরোজপুর, লালমনিরহাট ও নেত্রকোনার সুবিধাভোগী প্রান্তিক মানুষের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে হয়ে গেল নৌবাহিনীর বার্ষিক মহড়া। সফলভাবে মিসাইল উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর
18 দিনের বার্ষিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফগার্ড শেষ হয়। এবারের মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর সব সামরিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। গভীর বঙ্গোপসাগর থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নৌবাহিনী জাহাজ বনজাব বঙ্গবন্ধুতে ঠিক সকাল 9:30টায় নেভাল বার্ড থেকে নৌবাহিনীর যে জাহাজ ছেড়ে এসেছে সেটি কিন্তু এখন কর্ণফুলী নদী পেরিয়ে বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে এবং 2 ঘন্টা পর বঙ্গোপসাগরের গভীরে যখন পৌঁছাবে তখন মিসাইল সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর যে বার্ষিক মহড়া সেই মহড়াটুকু শেষ হবে। ঠিক 9:30টায় যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা কিন্তু এখন চলছে। এক্সারসাইজ সেফগার্ড বাংলাদেশ নৌবাহিনীর সর্ববৃহৎ সমুদ্র মহড়া। এবারের মহড়ায় ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে বিদ্যমান সর্বাধুনিক সকল সমরাস্ত্র। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জাহাজ হতে উৎক্ষেপিত দূরপাল্লার সারফেস টু সারফেস মিসাইল, যা বহুদূর থেকে শত্রু জাহাজকে নিপুণভাবে ঘায়েল করতে সক্ষম। ব্যবহৃত হচ্ছে শোল্ডার লঞ্চ সারফেস টু এয়ার মিসাইল এবং সাবমেরিন বিধ্বংসী রকেট ডেপথ চার্জ। তাছাড়াও শত্রু বিমানকে ঘায়েল করার মহড়ায় এবার অ্যান্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ার অনুষ্ঠিত হবে। এছাড়া এবারের মহড়ায় বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করে যে নৌবাহিনীর সোয়ার্সের নৌ কমান্ডো দল, তারাও কিন্তু অভিযানে অংশ নিবে এবারের মহড়ায়। এছাড়া সকল যে যুদ্ধজাহাজ, বোট ও নেভাল এভিয়েশন উইংয়ের সমন্বয়ে ঐতিহ্যবাহী ফ্লিট রিভিউয়ের আয়োজন করা হয়েছে। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের বঙ্গোপসাগর থেকে এখানকার সর্বশেষ খবর। জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলেন চিকিৎসক সহ 9 তরুণ তরুণী। র্যাবের পুনর্বাসন প্রক্রিয়ার আওতায় সমাজের মূলধারায় ফিরে তারা বললেন, বিভ্রান্তি ঠেলে দিয়েছিল অন্ধকার পথে। পরিবারও জানত না তাদের বিচ্যুতির কথা। বৃহস্পতিবার র্যাব সদর দফতরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন তারা। এদের কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষার্থী। জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে কেউ 6 বছর, কেউ 4 বছর পরিবার থেকে বিচ্ছিন্ন। অনেকে সাংগঠনিক পরামর্শে বিয়েও করেছেন। র্যাবের বেশ কয়েক মাসের প্রচেষ্টায় জঙ্গি মতাদর্শ থেকে বেরিয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন তারা। আত্মসমর্পণকারীরা জানান, বিভ্রান্তি থেকেই চরমপন্থার পথে হেঁটেছিল তারা। স্বাভাবিক জীবনে ফিরতে পেরে তারা আনন্দিত। ভয় আতঙ্ক কাটিয়ে র্যাব আমার প্রতি সাহায্যের এক নতুন হাত বাড়িয়ে দেয়, আমাকে নতুন জীবনের আশ্বাস দেয়। আমার যে সমস্যা ছিল, যে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল, বর্তমানে আমি খুবই এখন আত্মবিশ্বাসী। এই ভুল পথ থেকে ফিরে এসে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিই। সন্তানের বিচ্যুতি জানতই না পরিবার, তাই তারা যাতে পথভ্রষ্ট না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানালেন অভিভাবকরা। আমি তাদের কাছে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমি সকল মা বাবাকে অনুরোধ করব, আপনারা আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান চলবে, তবে যারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাদের সহায়তা করা হবে। যারা ডিরেলড হয়ে গিয়েছিল, আত্মগোপন করেছিল কিংবা তাদের ভাষায় হিজরতে বের হয়েছিল, তারা তাদের ভুল হয়েছে এই মর্মে তারা তাদের উপলব্ধিতে আসাতে তারা র্যাবের কাছে যোগাযোগ করে আজকে আত্মসমর্পণ করলেন এবং তাদের বাবা মা, তাদের গার্জিয়ানের কাছে ফেরত গেলেন। ভবিষ্যতেও আত্মসমর্পণের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানায় র্যাব। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এক রাত কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির সাবেক 6 এমডি সহ 22 কর্মকর্তা। সকালে জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। এর আগে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা আত্মসাৎ মামলায় বুধবার দুপুরে জেলার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সাবেক কর্মকর্তারা। শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মাহমুদুল করিম। এরপর তাদের জেলা কারাগারে পাঠানো হয়। তবে আসামিদের উচ্চ আদালতে করা জামিন পেন্ডিং থাকার বিষয়টি জানার পর এ ঘটনার কয়েক ঘন্টা পর বিকেলে ওই 22 আসামির জামিন আদেশ দেন। তবে সন্ধ্যার পর কারাগার থেকে আসামিদের বের করার নিয়ম না থাকায় রাতে তাদের মুক্তি দেওয়া সম্ভব হয়নি বলে জানান জেলার ফরিদুর রহমান রুবেল। এলপিজির দাম নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রাজধানীর বিয়াম মিলনায়তনে প্রথমবারের মতো চলছে এলপিজি দাম নির্ধারণে গণশুনানি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন।
মামুন, আসলে যদি বলতে যাই এলপিজির দাম নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অবশেষে তাদের যে প্রক্রিয়া শুরু করেছে সেটি কিন্তু অনেকটা যে আদালতের নির্দেশে বাধ্য হয়ে আপনারা জানেন যে গত 25শে আগস্ট হাইকোর্ট বিভাগের এক আদেশে বলা হয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যেন আসলে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে আসলে এই এলপিজি গ্যাসের দাম নির্ধারণের প্রক্রিয়া শুরু করে, কিন্তু তার মধ্যেও শুরু করতে না পারার কারণে একটি পর্যায়ে কিন্তু আদালত অবমাননার মুখে পড়েছিল এনার্জি রেগুলেটরি কমিশন তো সেই জায়গাতেই কিন্তু এখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তারা তাদের যে এলপিজির দাম নির্ধারণের যে প্রক্রিয়া সেটি শুরু করেছে এবং তারই অংশ হিসেবে আজকে প্রথমবারের মতন এলপিজির দাম নির্ধারণের জন্য গণশুনানি অনুষ্ঠিত শুরু হয়েছে সকাল থেকে এখন পর্যন্ত। আমরা আসলে যেটি দেখছি যে সরকারি প্রতিষ্ঠান যে এলপি গ্যাস লিমিটেডের তরফ থেকে যেই দাম নির্ধারণের যে দাম প্রস্তাব করা হয়েছে সেটা হলো 12.5 কেজির জন্য 700 টাকা, যদিও তার বিদ্যমান মূল্য বাজারে রয়েছে 600 টাকা। অন্যদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি তারা এই আবেদন পর্যালোচনা করে তারা এই দাম 902 টাকা করার পক্ষে মত দিয়েছে। সেখানে অবশ্য তারা যে ক্রস সাবসিডি ফান্ডে 333 টাকা বিবেচনায় নেওয়া হয়েছে। অন্যদিকে যে বেসরকারি খাতের যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে আমরা যেটি দেখছি যে 28টি যে বেসরকারি কোম্পানির যে সংগঠন লোয়াবের তরফ থেকে যেটি প্রস্তাব করা হয়েছে যেন 12 কেজি সিলিন্ডারের দাম 1259 টাকা রাখা হয়। অন্যদিকে লোয়াবের বাইরে যে অন্য আরেকটি যে এলপিজি প্রতিষ্ঠান রয়েছে প্রমিতা এলপিজি লিমিটেড তারা তাদের তরফ থেকে 12 কেজি সিলিন্ডারের দাম 1024 টাকা দাবি করেছে। তো সেই জায়গাতে এনার্জি রেগুলেটরি কমিশনের যে কারিগরি মূল্যায়ন করে তারা আসলে আবেদন পর্যালোচনা করে তারা আসলে যে মত দিয়েছে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই দাম 12 কেজির জন্য দাম 866 টাকা রাখা হতে পারে। এই মুহূর্তে অল্প কিছুক্ষণ পরে আসলে যে জেরা অনুষ্ঠিত হবে সেখানে কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ক্যাব সহ অন্যান্য ভোক্তা অধিকার সংগঠনগুলো তারা আসলে যে বেসরকারি কোম্পানিগুলো সহ যারা রয়েছেন যারা এলপিজি বিতরণকারী কোম্পানি তাদেরকে জেরা করবেন এবং তারা মূল্য আরও কম রাখার পক্ষে তারা তাদের মতামত তুলে ধরবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। মামুন, এলপিজির দাম নির্ধারণে গণশুনানি বিষয়ে জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। বাবা মাকে এক হওয়ার সুযোগ করে দিল 3 মাসের ছোট্ট কাইফা। কিশোর উন্নয়ন কেন্দ্রে জন্ম নেয়া শিশুটির মা বাবা ভালোবেসে বিয়ে করলেও রাজি ছিল না পরিবার, আর তাই বাবার বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থী মাকে অপহরণ ও ধর্ষণের মামলা ঠুকে দেয়া হয়। 2019 সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরে ভালোবেসে মেহজাবিনকে বিয়ে করেন একই এলাকার কামাল মজুমদার, বাদ সাথে মেয়ের মা। মেহজাবিন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় কামালের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা করা হয়। মামলার পর গ্রেফতার করা হয় দুজনকেই। কামালের ঠাঁই হয় কারাগারে, মেহজাবিনকে রাখা হয় টঙ্গীর কিশোরী উন্নয়ন কেন্দ্রে। সেখানেই মেহজাবিনের কোলজুড়ে আসে ফুটফুটে কন্যা কাইফা। বৃহস্পতিবার মা সহ 3 মাসের কাইফাকে উচ্চ আদালতে হাজির করে পুলিশ। আদালত এসএসসি পরীক্ষার্থী মেহজাবিনের কাছে জানতে চান তিনি স্বামীর বাড়িতে থাকবেন না বাবার বাড়িতে। স্বামীর কাছে থাকতে চাইলে অনুমতি দেন আদালত। মাস 3 আগে এই বাচ্চাটি সেফ কাস্টডিতে জন্ম নিয়েছে। মহামান্য আদালত আজকে শুনানি আনতে বাচ্চাকে মানে বাচ্চা সহ ভিকটিমকে তার হাজব্যান্ডের কাস্টডিতে দেওয়ার জন্য নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। মেয়ের বদলতে একসাথে থাকার সুযোগ পেয়ে খুশি তার বাবা মা। এরকম যে তার কারো ফ্যামিলি না করে, অ্যাকচুয়ালি আর্থিক প্রবলেম মানে এমনটা না যে আর্থিক প্রবলেম বা এরকম কিছু না, ভালোবাসাটাই সবচেয়ে বড় জিনিস। শাশুড়িরা কেউ অমত ছিল, তার কারণে মামলা করছে। মামলা করার পরে আমি প্রায় 5 মাস 70 দিন জেল খাটছি। আর বাকিরাও আজকে প্রায় 8 মাসের মতো শিশু উন্নয়ন কেন্দ্র আছে। এখন আজকে আমার জামিন দিচ্ছে। যদিও বাবা কামালের বিরুদ্ধে বউকে অপহরণ ও ধর্ষণের মামলা চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের উন্মুক্ত হওয়ার সম্ভাবনা জাগাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এর মধ্যে শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়ে বাংলাদেশ সরকারকে একটি প্রস্তাব পাঠানোর কথা উল্লেখ করে প্রবাসী কল্যাণমন্ত্রী জানালেন চলতি মাসেই আসতে পারে সুখবর। এদিকে শ্রমবাজার উন্মুক্ত হলে মাত্র 6 মাসেই কমপক্ষে 4 লাখ শ্রমিক পাঠানো সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। প্রসূন আশিসের রিপোর্ট। যদি আমরা মালয়েশিয়া না যেতে পারি ধ্বংস হয়ে যাচ্ছি দিন দিন।
অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি আধুনিক জীবনযাত্রা, ভালো উপার্জন আর সাংস্কৃতিক মিল থাকায় নিরিবিলি বসবাসের স্বপ্ন নিয়ে প্রতি বছর সাভারের শামীমের মতো মালয়েশিয়া যান অসংখ্য কর্মী। সরকারি হিসেবে সবশেষ 2018 সালে কর্মী যাওয়ার সংখ্যা প্রায় 1,76,000। কিন্তু ওই বছরেই সেপ্টেম্বরে দেশটির নতুন সরকার কর্মী নেওয়া বন্ধ করে দেয় এবং গেল বছর জুড়ে করোনা ভাইরাসের কারণে সেখানে কর্মী যাওয়ার সংখ্যা ছিল নামমাত্র। আবার দেশে ছুটি কাটাতে এসে সেখানে কর্মরত প্রায় 25,000 বাংলাদেশি করোনার কারণে আটকে রয়েছেন। এ সকল কর্মীরা এখন দিন গুনছেন ফিরে যাওয়ার। 95% লোকের ভিসা এক্সপায়ার হয়ে গেছে। তা আমরা ওই ভিসাগুলো সরকারের মাধ্যমে অটো রিনিউয়াল চাই। প্রত্যেকটা প্রবাসী যেন হাসি মুখে আবার কর্মস্থানে ফিরে যেতে পারে। মাই ট্রাভেল পাস সিস্টেমে যাতে আমরা সাধারণ ওয়ার্কার অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা যাতে ওখান থেকে রিএন্ট্রি একটা পাস পাই, তারই মাধ্যমে যাতে আমরা মালয়েশিয়া যেতে পারি। চাহিদা থাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম এই শ্রম বাজেটটি উন্মুক্ত হলে সরকারের বেঁধে দেওয়া খরচে কর্মী পাঠানোর কথা জানান এ খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। যারা ওইখানে আছেন তাদেরকে বৈধকরণ করে রাখবার চেষ্টা করছেন এবং যারা ছুটিতে এসছেন তাদেরকে নেবার জন্য কমিটমেন্ট করেছেন। এগ্রিকালচার সেক্টর আর কনস্ট্রাকশন সেক্টরে যখনই খুলবে তখনই 6 মাসের ভিতর 4 লক্ষ লোক ঢুকে দিল, কোনো দেখা যাবে না কোথায় ওয়ার্কার আছে, এত লোকের প্রয়োজন। তবে এবারের সুযোগ কাজে লাগাতে সিন্ডিকেটের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ তাদের। 25টা বা 30টা লাইসেন্স দিয়ে ওরা লোক নিবে, 1,60,000 টাকার ভিতরে লোক মালয়েশিয়া যাবে। আগের মতো সিন্ডিকেট হবে না, লাইসেন্স সীমাবদ্ধতা থাকলেও মালয়েশিয়াতে যত লোক কাজ করে সবাই এর সাথে যুক্ত হতে পারবে। 10 জন মাত্র রেগুলার মাধ্যমে গত টার্মে অভিবাসন ব্যয়টি অনেক বেশি ছিল। সেন্ট্রাল ডাটাবেস থেকে কর্মী নিয়োগ করতে পারি, পেমেন্টটি ব্যাংকিং এর মাধ্যমে হয়, সেই ক্ষেত্রে কিন্তু অভিবাসন ব্যয় বাড়াবার কোনো সুযোগ থাকবে না। করোনা ভাইরাস সংক্রমণে স্থবির হয়ে পড়া অর্থনীতি সচল করতেই মালয়েশিয়ার পক্ষ থেকে কর্মী নেয়ার ইঙ্গিত দেওয়ার কথা জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, এ নিয়ে শিগগিরই বসবে দ্বিপাক্ষিক ওয়ার্কিং গ্রুপের বৈঠক। একটা ওনারা প্রস্তাব দিয়েছেন, এটা আমরা এখন স্টাডি করছি, হয়তো জানুয়ারিতে কিছু একটা হয়ে যেতে পারে। আই এম এক্সপেক্টিং দ্যাট ভেরি সুন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আমাদের একটা মিটিং হবে। কর্মী পাঠানোর সুযোগ মিললে শ্রমিক স্বার্থকে বড় করে দেখার কথা জোর দিয়ে জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাভারে সালেহপুর ব্রিজে ফাটলের কারণে একপাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা আরিচা মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন মোজাফফর হোসেন জয়। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, মামুন, আপনি জানেন যে বর্তমানে আমি ঠিক যেখানটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ। হঠাৎ করে গতকাল রাতে সড়ক ও জনপথ থেকে একটি পরিপত্র জারি করার মধ্য দিয়ে, জনবিজ্ঞাপনের মধ্য দিয়ে এই সড়কের সেতুটি বন্ধ করে দেওয়া হয় এবং মূলত ঢাকা আরিচা মহাসড়কে ঢাকা প্রবেশ মুখ যেটি, সেই সড়কের সেই প্রান্তটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে কালকে রাত থেকেই প্রচণ্ড তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা আরিচা মহাসড়কে অঞ্চলে এবং এই ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ থেকে রাজধানীর এপার এবং ওপার যেতে মূলত একটি রাস্তা ব্যবহার করছে, অর্থাৎ সেতুর একটি প্রান্ত ব্যবহার করছে সড়ক ও জনপথ বিভাগ। বাকি সেতু ব্যবহার না করা এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের উভয় পাশে রাজধানী ঢাকা থেকে আরিচামুখী থেকে ঢাকাগামী যে যানবাহনগুলো আছে সেগুলো রয়েছে তীব্র চাপে। অনেক মানুষ দুর্ভোগে পড়েছেন এবং অনেকেই রাস্তা হেঁটে পারাপার হচ্ছেন, রাজধানীতে প্রবেশ করছেন। আর রাজধানী থেকে যে গাড়িগুলো ঢাকা আরিচার দিকে আরিচারমুখী হয়ে বের হয়ে আসছে, ঠিক সেই রাস্তার সড়কগুলো সেই যানবাহনগুলো মূলত জামের মধ্যে আটকে আছে এবং তারাও তীব্র যানজটের মধ্যে পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। বর্তমানে ট্রাফিক বিভাগ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, তবে বর্তমানে আমরা এখানে সড়ক ও জনপথের কাউকে পাইনি, কিন্তু সড়ক ও জনপথ সড়কটি আটকিয়ে দিয়ে এবং ঝুঁকিপূর্ণ সেতু হিসেবে ঘোষণা করে এটুকু বন্ধ রেখেছে। ট্রাফিক বিভাগ পুলিশ পর্যাপ্ত পরিমাণে মোতায়েন রয়েছে, কিন্তু অতিরিক্ত গাড়ির চাপ থাকায় মূলত 2 লেন এর জায়গায় 1 লেন ব্যবহার করায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেক বয়স্ক মানুষ এবং বিশেষ করে আপনার গার্মেন্টস শ্রমিক সহ আপনার পেশাজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েছে। সকাল থেকেই তারা ঘন্টার পর ঘন্টা অফিসে যাওয়ার লক্ষ্যে রাস্তায় বসেছিলেন এবং তারা ঠিক সময় মতো অফিসে প্রবেশ করতে পারেননি। ফলে এখানে যে যানজটের সৃষ্টি হয়েছে তা সহসাই দুর্ভোগ শেষ হচ্ছে না বলেই মানুষ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন, কারণ সেতুটি প্রায় 1 ফুটের মতো দেবে যাওয়াতে এখানে ঝুঁকিপূর্ণ সেতু হিসেবে বর্তমানে একটি সেতু ব্যবহার করার ফলে এই যানজট কয়েকদিন পর্যন্ত অবস্থান করবে বা এই দুর্ভোগ কয়েকদিন পর্যন্ত থাকবে তা এখনও বোঝা যাচ্ছে না। মামুন, ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ থেকে আমার কাছে এই ছিল জনদুর্ভোগের সর্বশেষ খবর।
সাভার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ঘিরে অসাধু সিন্ডিকেটের তৎপরতা বন্ধের সঙ্গে কৃষক পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিতে এবার কঠোর অবস্থানে সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো 14টি কৃষি পণ্য উৎপাদনের খরচ বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। শুধু তাই নয়, প্রায় চূড়ান্ত পণ্য বিপণন নীতিমালাও। জুবাইর ফয়সালের রিপোর্ট। অর্থনীতির নিয়ম নীতি বলে পণ্যের চাহিদা আর যোগানের উপরই নির্ধারিত হয় বাজার মূল্য, কিন্তু তৃণমূল পর্যায়ে নেই নিয়ম কানুন মানার বালাই। এ কারণে ভরা মৌসুমেও নিত্য পণ্যের বাজার নিয়ে অসন্তোষ ভোক্তা কিংবা কৃষক দুপক্ষেরই। এই অবস্থা পরিবর্তনের কঠোর ইঙ্গিত দিল সরকার। যৌক্তিক বাজার মূল্য নির্ধারণে এবার বেঁধে দেয়া হয়েছে 14টি পণ্য উৎপাদনের সর্বোচ্চ খরচ। প্রতি কেজি পেঁয়াজ আবাদে সর্বোচ্চ খরচ ধরা হয়েছে 19 টাকা 24 পয়সা, রসুন 30 টাকা 87 পয়সা। এই উদ্যোগকে ইতিবাচক বললেও চাষাবাদের সময় কৃষি উপকরণের দামে লাগাম টানতে না পারলে মিলবে না সুফল। উৎপাদনের সঙ্গে সঙ্গতি রেখে সরকার যদি মূল্য নির্ধারণ করে, তাহলে কৃষক যেমন বাঁচবে, তাদের উপকার হবে। যেই খরচটা বেঁধে দিয়েছে সেইটা শুধুমাত্র কিন্তু উৎপাদন উপকরণ খরচের উপর নির্ভর করছে না, পাশাপাশি কিন্তু যেটা আমি একটু আগে বলেছি যে ব্যবস্থাপনার উপরও কিন্তু নির্ভর করছে। যদিও কৃষি বিপণন অধিদপ্তর বলছে উৎপাদন খরচ অনুযায়ী দাম না পাওয়ায় চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক। মহাপরিচালকের দাবি, খরচ বেঁধে দেয়ায় কমবে মাঠ ও বাজার কেন্দ্রিক এমন অসন্তোষ। যখন দেখি যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে অথবা অন্য কোনো উপায়ে আপনার কৃষি পণ্যের দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে পরবর্তী বছর কিন্তু কৃষি পণ্য উৎপাদনে তারা নিরুৎসাহিত হয়ে যায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য 14টা কৃষি পণ্যের আমরা উৎপাদন খরচ নির্ণয় করেছি। পর্যায়ক্রমে 2টি আবাদ মৌসুমে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন খরচ বেঁধে দেওয়ার সঙ্গে পণ্য বিক্রির ক্ষেত্রেও সর্বোচ্চ দাম নির্ধারণে কাজ করছে সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পৌষ সংক্রান্তি উপলক্ষে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব আজ। এই মুহূর্তে পুরান ঢাকার সূত্রাপুরে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, করোনার দীর্ঘ ঘরবন্দি দমবন্ধ জীবনে কিছুটা হলো স্বস্তি এনেছে পুরান ঢাকায়। আপনি জানেন আজ 1427 বঙ্গাব্দের পৌষের শেষ দিন, অর্থাৎ পৌষ সংক্রান্তি। এই দিনটাকে কেন্দ্র করে প্রতি বছরই কিন্তু পুরান ঢাকাবাসীর মধ্যে এক বিশেষ এক আয়োজন থাকে। এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে এই সঙ্গ নিরোধের কালে এই আয়োজনটিও কিন্তু হচ্ছে অনেকটাই সঙ্গ নিরোধ অবস্থায়, অর্থাৎ প্রত্যেকের বাসার ছাদে ঘুড়ি উড়াচ্ছেন। ঘুড়ি উড়িয়ে কিন্তু তারা মনের আনন্দ প্রকাশ করছেন, প্রতি বছর যেমনটা করে থাকেন। তবে প্রতি বছরের থেকে এই বছরের আয়োজনটা আমরা একটু দেখছি ভিন্ন, অর্থাৎ মানুষের দীর্ঘ যে অচলাবস্থা, দীর্ঘ যে একঘেয়েমি, সেই একঘেয়েমি কাটিয়ে উঠে তারা কিন্তু আজ অনেকটা আনন্দ প্রকাশ করছেন। তবে এখানে একটু প্রাকৃতিক বৈরিতা আমরা দেখতে পাচ্ছি, তবে সেই বৈরিতাও হয়তো কেটে যাবে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে আজকের আকাশটা কিন্তু অনেকটাই ঘোলাটে এবং এই ঘোলাটে আকাশের কারণে অনেকেই অনেক ধরনের ঘুড়ি উড়াচ্ছেন, আমরা নিজেরাও দেখতে পাচ্ছি। তবে হয়তো ক্যামেরার চোখে সব ঘুড়িগুলো আমরা দেখাতে পারছি না। একটু জানিয়ে রাখি, এবছর কিন্তু এই আয়োজনে একটু ভিন্ন মাত্রা এসেছে, অর্থাৎ এবারই প্রথম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই সাকরাইন বা পৌষ সংক্রান্তি বা এই ঘুড়ি উৎসবের অনুষ্ঠানটিকে তারা নিজেরাও আলাদা আলাদা করে পালন করছেন। আমরা যেমনটা জেনেছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডই কিন্তু আলাদা আলাদাভাবে ওয়ার্ড কাউন্সিলর যারা রয়েছেন তারা তাদের আলাদা আলাদা আয়োজন করছেন এই ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে। এবং ঠিক এই মুহূর্তে যে ছাদে আমরা রয়েছি, এই ছাদটিও কিন্তু পুরোপুরি সাকরাইন বা ঘুড়ি উৎসবের যে আমেজ, সেই আমেজেই সাজানো হয়েছে। এখানে রয়েছে পুরান ঢাকার নানা ঐতিহ্যবাহী খাবার, রয়েছে নানা রং ঢঙে সেজে থাকা মানুষজন, অর্থাৎ তারা তাদের যে প্রাণের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে কিন্তু কোনো প্রকার কমতি আমরা দেখছি না। কিছুক্ষণ পর এখানে আসবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি এখানে এসে এই আয়োজনের উদ্বোধন করবেন। ঠিক এই যে ছাদ রয়েছে, এই ছাদে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তবে আমরা যেমনটা দেখেছি যে এর আনুষ্ঠানিকতা কিন্তু সকাল থেকে শুরু হয়ে গিয়েছে, বিকেলে কিন্তু এই আয়োজন আরও বাড়বে এবং সন্ধ্যার পরে কিন্তু আরেকটি বাড়তি আয়োজন রয়েছে, আতশবাজি, আগুন খেলা, আরও নাচ গান থেকে শুরু করে আরও নানা আয়োজন থাকবে। মামুন, আপনি আমার সঙ্গে থাকলে অবশ্যই আমরা পরবর্তীতে সেই আয়োজনগুলো দর্শকদের দেখিয়ে দিতে পারবো। মামুন, এই ছিল আমার কাছে পুরান ঢাকা
ঢাকার সূত্রাপুর থেকে সাকরাইন উৎসবের সবশেষ খবর। মামুন। সাকরাইন উৎসবের খবর জানাতে পুরান ঢাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। মার্কিন রাজনীতির খবর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার বিকেলে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে 232-197 ভোটে আইন প্রণেতারা ট্রাম্পকে অভিশংসন করেন। এতে 10 জন রিপাবলিকানও তার বিপক্ষে ভোট দেন। ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলার ঘটনার জন্য যে অভিশংসন তার দায় অস্বীকার করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। দীর্ঘ প্রায় 5.5 ঘন্টার বিতর্ক শেষে অবশেষে অভিশংসনের পক্ষেই রায় দিল কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। স্থানীয় সময় বুধবার বিকেলে ভোটাভুটিতে আইন প্রণেতারা ট্রাম্পকে অভিশংসন করেন। ডেমোক্র্যাট নেতারা ছাড়াও সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মেয়ে লিজ চেনি সহ 10 জন রিপাবলিকান নেতাও ভোট দেন বিরোধীদের আনা এ প্রস্তাবে। ক্যাপিটল হিলে হামলা হবে, এটা তো আমেরিকার লোক তো নয়, সারা পৃথিবীর লোক কখনো চিন্তা করতে পারেনি। মার্কিন ইতিহাসে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যিনি 2 বার এই লজ্জার শিকার হলেন। এর আগে 2019 সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমবার অভিশংসনের শিকার হন। অভিশংসনের এই বিল উচ্চকক্ষ সিনেটে উত্থাপিত হবে। সেখানে ইমপিচমেন্ট ট্রায়ালে ট্রাম্প দোষী সাব্যস্ত হলেই কেবল ক্ষমতাচ্যুত হবেন। There is never a justification for violence. No excuses, no exceptions. America is a nation of laws. Those who engaged in the attacks last week will be brought to justice. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আছেন আর মাত্র 6 দিন। এর মাঝে ডেমোক্রেটরা চান সিনেটে তার চূড়ান্ত অভিশংসন। আর সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল মনে করেন জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর তার বিচার হোক সিনেটে। এখন ট্রাম্পের অভিশংসন নিয়ে সিনেট কি করে সেটাই দেখার বিষয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তৃণমূলের উন্নয়নে আওয়ামী লীগের উদ্যোগ বন্ধ করে দিয়েছিল বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল মাধ্যমে সুবিধাভোগীদের কাছে ভাতা পৌঁছানো নিশ্চিত করা হয়েছে। গভীর বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক মহড়া, শত্রুকে ঘায়েল করতে মিসাইল উৎক্ষেপণ ছাড়াও নানা যুদ্ধ কৌশল। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।